চলছে 2025 সাল। এই বছরে আসলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কেমন হবে এই সমীকরণ মেলাতেই বেশ ব্যস্ত সাধারণ জনগণ, সাধারণ মানুষজন এবং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ। দেখার জন্য আসলে উদ্গ্রীব হয়ে রয়েছে বাংলাদেশের অর্থনীতি 2025 সালে আসলে কোনভাবে যাচ্ছেন। অর্থাৎ 2024 সালের এই যে পুরো একটা সার্কেল অর্থনৈতিক ব্যাপারটা, সেটাকে একটু মেলাতে হবে। অর্থাৎ খেয়াল করতে হবে বৈদেশিক যে মুদ্রাগুলো সেই জায়গাটা থেকে আসলে বাংলাদেশ কি পরিমাণ আসলে লাভবান করতে পারছেন। দ্বিতীয়ত আমাদের যে অ্যাসেট রয়েছে বা সম্পদ রয়েছে সেটা আসলে আমরা কতটুকু আসলে পরিচর্যা করতে পারছি। তৃতীয়ত হলো বাংলাদেশের যে করাপশন, এছাড়াও মানি লন্ডারিংয়ের কথা আমরা জানি। আওয়ামী লীগ সরকারের ঘটা করে যে ব্যাংক চুরি বা ব্যাংক লুটের যে ধরনের নজির রয়েছে সেটাকে আসলে সমস্ত কিছু হিসেব করে দেখতে হবে বাংলাদেশের অর্থনীতি আসলে 2025 সালে কতটা আসলে শক্তিশালী হচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি নিউ ন্যাশন নিউজ এক্সপ্লেনেশনে। দেখুন 2024-এর 5 আগস্টের পর অর্থাৎ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে পলায়নের পরেই বেশ ঘটা করে আসলে সকল নথিপত্র এবং অর্থনীতির যে একটা চাকা, সেই চাকার আসলে গতিবিধিটা আমরা পর্যালোচনা করতে পারি। কি করেছিলেন একটু হিসেব করি। 5 আগস্টের আগেই খেয়াল করে দেখা যাবে যে আওয়ামী লীগ সরকারের আসলে মন্ত্রী এবং সাবেক এমপিরা তাদের বড় সড় রকমের একটা ঋণ গ্রহণ করে ব্যাংক থেকে। ওই ব্যাংকগুলোর ঋণগুলো গ্রহণ করার পরেও সেই ঋণের টাকাগুলো আসলে যথাসময়ে পরিশোধ না করার কারণে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যায়, যার ফলে আমরা ধরে নিই যে ব্যাংকগুলো আসলে ওই পর্যায় থেকে যথোপযুক্ত আসলে সেই অর্থগুলো তারা পায় না, যে কারণে দেউলিয়া হওয়ার পথে থেকে যায়। 2024 সালের এই সিম্পল ইকুয়েশনটা সাধারণ মানুষের কাছে অলরেডি সেটা চলে গিয়েছে। অর্থাৎ আমাদের ব্যাংকের যে নাজুক অবস্থা, সেই নাজুক অবস্থার কারণে 2024-এর আওয়ামী সরকারের গঠন করা যে ধরনের কমিটি, সংসদ সদস্য, মন্ত্রী কিংবা ব্যবসায়ী, এই সমাজ যারা আসলে লুট করেছিলেন তার জন্য 2024 সালে অর্থনৈতিক অবস্থা খুব ভঙ্গুর হয়েছিল, সেটা সত্য। দ্বিতীয়ত একটা কারণ হলো করোনা মহামারীর যে একটা বড় সড়ো একটা ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে করে গিয়েছিলেন, সেটার আসলে ইম্প্যাক্ট বাংলাদেশে এখনো অর্থনীতির চাকাকে আসলে সচল করতে দিচ্ছে না। তার পাশাপাশি রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল প্যালেস্টাইনের যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা মোটামুটি একটা ভালো রকমের প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপরে পড়েছে। দেখার বিষয় হলো 2024-এর যে অর্থনীতিটা ছিল, সেই অর্থনীতির এই বাজে অবস্থা বা ভঙ্গুর অবস্থা থেকে বের হয়ে 2025-এ আসলে কতটুকু সফল হবে বাংলাদেশ। দেখুন আওয়ামী লীগ সরকার মোটামুটি 60,000 কোটি টাকার মতো আসলে তারা এই নতুন নোট ছাপিয়েছিলেন। প্রশ্ন অনেকেই করেছেন যে ব্যাংকগুলো যেহেতু আসলে বাংলাদেশ ব্যাংক চাইলেই আসলে নতুন টাকা ছাপাতে পারেন, সেই আসলে পন্থাটায় কেন যায় না। এর মূল কারণ হলো মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতি যতটা পরিমাণ বাড়বে তখন আমার সাধারণ জনগণের এই প্রোডাক্টগুলো কিনতে আসলে বেশি টাকা দিতে হবে। অর্থাৎ সাধারণভাবেই আমরা ধরতে পারি যে টাকার মানটা আসলে কমে যাবে। মার্কেটে যদি টাকার পরিমাণ বা টাকার মানটা বা মূল্যটা যদি কমে যায়, তখন আসলে এই টাকা ছাপানোটা আসলে খুব বেশি ভেগ হয়ে যায় বা অনেক বেশি কাজ করে না, যে কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে টাকা ছাপানোর ব্যাপারে খুব বেশি আসলে আগ্রহ প্রকাশ করেনি। 60,000 কোটি টাকার উপরে আওয়ামী লীগ সরকার আসলে টাকা ছাপিয়েছিলেন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার 22,000 কোটি টাকার টাকা তারা হলো ছাপিয়েছেন। প্রশ্ন হলো এই 22,000 কোটি টাকা তারা কোন কাজে ব্যবহার করেছেন। দেখুন অনেক ব্যাংকগুলো আসলে দেউলিয়া হওয়ার পথে ছিলেন, যেহেতু খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। অর্থাৎ এই করাপশন এবং মানি লন্ডারিং এই টোটাল জিনিসটাকে ট্যাকেল দেওয়ার জন্য অনেক ব্যাংকগুলো আসলে খুব নাজুক অবস্থায় পড়েছিলেন। এই ভঙ্গুর অবস্থায় যে ব্যাংকগুলো ছিল, সেই ব্যাংকগুলোকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য এবং অর্থনৈতিকভাবে তাদেরকে চাঙ্গা করার জন্য এই টাকাগুলো তাদের জন্য খুব প্রয়োজন, যে কারণে এই বাংলাদেশ ব্যাংক এই টাকাগুলো ছাপানোর পরে এই ব্যাংকগুলোকে আসলে সচল করেছেন। প্রশ্নটা হলো 2025-এ আসলে অর্থনীতিটা আমাদের কোন দিকে যাবে। অবশ্যই বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যেইভাবে আসলে অর্থনীতির ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন সেটা প্রশংসনীয়। বলতে হবে প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশের যেসব সাধারণ যে আমাদের এসেনশিয়াল যে কমোডিটিস যে প্রাইসগুলো ছিল, সেটা কিন্তু মাঝখানে ঊর্ধ্বগতিতে যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই শাকসবজি বা নিত্যপণ্যের যে দাম সেটা কিন্তু সহনশীল পর্যায়ে চলে আসে। প্রশ্নটা থেকে যাচ্ছে এই অর্থনীতির অবস্থার কারণে আসলে কোন বিষয়গুলোকে দায়ী করবেন। দেখুন নিউ ন্যাশন নিউজ এক্সপ্লেনেশনে আমরা বেশ ঘটা করে একটা প্রচারণা চালিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস এই ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে
কে জিতলে আসলে বাংলাদেশের জন্য লাভবান হবে, সেখানে আসলে নিউ ন্যাশন নিউজ এক্সপ্লানেশনে আমরা প্রমাণ করি যে ডোনাল্ড ট্রাম্প বা কামালা হ্যারিস যেই আসুক না কেন, বাংলাদেশের অর্থনীতি অর্থাৎ 2025 সালে এটা একটু চ্যালেঞ্জিং হয়েই থাকবে। অর্থাৎ বৈশ্বিক যেসব ব্যাপারগুলো কাজ করছে সেই বিষয়টা বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে বলাই যায়। পরবর্তীতে 2024 সালের যেহেতু মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে, মুদ্রাস্ফীতি এবং অন্য জায়গা থেকে করাপশন, মানি লন্ডারিং এছাড়া দুর্নীতির বিভিন্ন ধরনের চক্র বাংলাদেশের অর্থনীতিকে আসলে ভঙ্গুর করেছে। সেই জায়গা থেকে আসলে বের করার জন্য, মোটামুটি বাংলাদেশের অর্থনীতিকে আরও সচল করার জন্য, এই ঋণগুলোর পরিমাণ থেকে বের করার জন্য একটু টেকনিক্যাল চিন্তাভাবনা অন্তর্বর্তীকালীন সরকারকে 2025-এ করতে হবে। তার মধ্যে সবথেকে বড় একটা জিনিস হতে পারে আমদানি রপ্তানির সেক্টরটা। অর্থাৎ যেহেতু আমাদের এই আমদানি এবং রপ্তানির সেক্টরটায় বাংলাদেশ আসলে সব সময় একটু বেগবান, সেই জায়গাটার দিকে নজর রাখলে 2025 সালে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়াবে। দ্বিতীয়ত বিষয়টা হলো আমাদের বৈশ্বিক যে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় চিন্তাভাবনা করি, অর্থাৎ রেমিটেন্সের যে ব্যাপারটায় আমরা সবসময় ফোকাস থাকি, সেই জায়গা কিন্তু বলতেই হয় 50 বিলিয়নের মতো কিন্তু এর ঊর্ধ্বে, অর্থাৎ ওভার 50 মিলিয়ন কিন্তু আমাদের টোটাল রেমিটেন্সের পরিমাণ এসেছে। অর্থাৎ এই টাকাটা কিন্তু রেকর্ড ব্রেকিং বাংলাদেশের জন্য। যে কারণে বলে রাখা ভালো, বাংলাদেশের এই রেমিটেন্সের ফ্লোটা যদি ধরে রাখতে পারে তবে বাংলাদেশের এই অর্থনীতি 2025 সালে ঘুরে দাঁড়াবে, বলার অপেক্ষা রাখছে না। পরবর্তীতে সেন্ট্রাল ব্যাংক যেই ধরনের ইনিশিয়েটিভগুলো নিচ্ছে, নাজুক অবস্থায় থাকা যে ব্যাংকগুলোর জায়গা থেকে, অর্থাৎ তাদের সিন্ডিকেট পরিবর্তন, এমডি চেয়ারপারসন তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের তদারকি, এছাড়াও দুদক এবং রাজুকের যে ধরনের আসলে ড্রাইভ, এইগুলো যদি অব্যাহত থাকে, বলে রাখা ভালো বাংলাদেশের এই নাজুক অবস্থায় ব্যাংকগুলো খুব শীঘ্রই এখান থেকে আসলে বের হয়ে আসবে। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে আসলে জুন মাসে আদৌ, অর্থাৎ এই 2025-এর জুনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা থেকে কি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে কিনা সমীক্ষা বলছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা চ্যালেঞ্জ হলো জুনের অবশ্যই মাঝামাঝি সময় 2025 সালের এই বছরের জুনের মাঝামাঝি সময় 7%-এর মধ্যে আসলে মুদ্রাস্ফীতি তারা হলো নামিয়ে ফেলবেন। অর্থাৎ এইখান থেকে আসলে ধরে বলে রাখা যায় যে 7%-এ যদি মুদ্রাস্ফীতির পরিমাণ নামানো যায় তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো লো ইনকাম গ্রুপ এবং মিডল ইনকাম গ্রুপের মধ্যে যারা আসলে পড়েন তারা অনেকটাই স্বস্তিতে বাংলাদেশে 2025-এ এই অর্থনৈতিক চালিকা শক্তিকে আসলে কাজে লাগাতে পারবে। বলে রাখা ভালো যে গ্রাম অঞ্চলে এবং রুরাল এরিয়াতে আসলে যারা কাজ করে, অর্থাৎ আমরা যাদেরকে খেটে খাওয়া মানুষ বলি, এই খেটে খাওয়া মানুষের একটা লম্বা একটা বড়সড় একটা পার্সেন্টেজ ছিল, মোটামুটি 70 থেকে 75 লক্ষ মানুষ আসলে তারা দারিদ্র সীমার নিচে বসবাস করতো। 2025-এ এই ইনিশিয়েটিভগুলো যদি নেওয়া যায় তবে 2025 সালে এই সংখ্যাটা অনেকটাই কমে আসবে এবং এই লো ইনকাম গ্রুপ যারা রয়েছে তারা বাংলাদেশের অর্থনীতিকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, তবে সম্ভাবনার জায়গাটাও আসলে একদমই উড়িয়ে দেওয়া যায় না। ধন্যবাদ সকলকে।